শুরুতেই জানিয়ে দেব গাজায় ভয়াবহ হামলা, যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে দাঁড়ালো হামাস। জানিয়ে দেব উপকূলে চীনের বিশাল উপকূল রক্ষা জাহাজ মোতায়েন, সতর্ক অবস্থানে ফিলিপাইন। এছাড়া রয়েছে ভিক্টর আরবান মস্কো সফর করায় সম্মেলন বয়কট করবেন ইউরোপীয় ইউনিয়নের নেতাকর্মীরা। জানিয়ে দেব ফিলিস্তিনি নিপীড়ন, ইউর শাস্তির মুখে পড়ছে ইসরায়েলের 5 নাগরিক ও 3 সংস্থা। সর্বশেষ জানিয়ে দেব ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর ঘোষণা। গাজায় ভয়াবহ হামলা, যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে দাঁড়ালো হামাস। ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল, জল ও আকাশপথে তীব্র আক্রমণ চালিয়েছে। গাজা উপত্যকার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত এই হামলায় গাজার বিভিন্ন এলাকা তছনছ হয়ে গেছে। এই পরিস্থিতিতে হামাস যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে। এটা গাজায় সংঘাতের অবসানের আশা আরও কমিয়ে দিয়েছে। গাজার নুসৈরাত এবং খান ইউনুস এলাকায় ইসরায়েলি সেনাদের হামলায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। এর মধ্যে নুসৈরাতেই প্রাণ হারিয়েছেন 11 জন। সোমবার গাজার উত্তরাঞ্চলে তাল আল হাওয়া এলাকায়, শেখ আজলিন আল সাবারা এলাকায় এবং নুসৈরাত আশ্রয় শিবিরে ইসরায়েলি সেনাদের নির্বিচার গোলাবর্ষণ চলে। মধ্য গাজার আল মোকারকা এলাকায় ইসরায়েলের গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী আল মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় 3 শিশুসহ অন্তত 5,000 ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনুসের রাফা এলাকায় সামরিক নৌযান ও হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপকূলীয় এলাকাগুলোতে সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। রাফা ও এর মধ্য গাজায় হামলা চালিয়ে তারা বেশ কয়েকজন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে। উপত্যকাটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বাহিনীর নৌবাহিনীও হামলা চালিয়েছে। গত 7 অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় অন্তত 38,664 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 89,097 জন আহত হয়েছেন। ওই দিন হামাসের সদস্যরা ইসরায়েলে ঢুকে 1,195 জনকে হত্যা করেন এবং 251 জনকে জিম্মি করেন, যাদের মধ্যে 116 জন এখনও হামাসের হাতে বন্দী। জিম্মিদের মুক্তি এবং গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েল ও হামাস দফায় দফায় আলোচনায় বসছে, তবে এখনও কোনো সমাধান আসেনি। জিম্মিদের মুক্তি এবং গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েল ও হামাস দফায় দফায় আলোচনা করছে, তবে এর কোনো সমাধান আসছে না। রবিবার হামাস ঘোষণা করে তারা যুদ্ধবিরতির চলমান আলোচনা থেকে সরে দাঁড়াচ্ছে। হামাস নেতা মোহাম্মদ দাইফের হত্যাচেষ্টার সময় 92 ফিলিস্তিনি নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় সংগঠনটি। এদিকে আজ এক বিবৃতিতে হামাস যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেছে, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্রের ইসরায়েলের হাতে তুলে দিয়ে মার্কিন সরকার জাতিগত নিধনের সমর্থন দিচ্ছে। ইসরায়েল হামলায় ফিলিস্তিনি নারী ও শিশুদের মৃত্যুতে অবজ্ঞা দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে উপকূলে চীনের বিশাল উপকূল রক্ষা জাহাজ মোতায়েন, সতর্ক অবস্থানে রয়েছে ফিলিপাইন। ফিলিপাইনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীন উপকূল রক্ষী বাহিনীর বিশাল জাহাজ CCG 5901 নোঙর করেছে। এটি নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। দ্বীপপুঞ্জের সাবিনা শোলের কাছে একটি জাহাজ অবস্থান করছে। ফিলিপাইনের উপকূল রক্ষী বাহিনী এটা নিয়ে সতর্ক অবস্থান গ্রহণ করেছে। চীনের উপকূল রক্ষী বাহিনী CCG 5901 আকারে অন্যান্য দেশের উপকূল রক্ষী জাহাজের চেয়েও কয়েক গুণ বড়। এটি বিশ্বের বৃহত্তম উপকূল রক্ষা জাহাজ এবং আমেরিকার অনেক নৌবাহিনীর জাহাজের চেয়েও বিশাল। 541 ফুট লম্বা এবং 1,20,00,000 কেজি স্থানচ্যুতির এই সামরিক জাহাজ শক্তির প্রতীক। ফিলিপাইনের উপকূলরক্ষী বাহিনী চীনের এই জাহাজকে চ্যালেঞ্জ করেছে। দক্ষিণ চীন সাগরে এই বিতর্কিত এলাকায় চীনের উপস্থিতি ফিলিপাইনের জন্য এক বড় হুমকি। চীন নিজেদের সামুদ্রিক এলাকা হিসেবে দাবি করলেও ফিলিপাইন এটি তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল বলে দাবি করেন। চীনের এই আগ্রাসী পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ব্যাপক সমালোচনা হচ্ছে। ফিলিপাইন এটিকে চীনের আক্রমণাত্মক পদক্ষেপ এবং আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন হিসেবে দেখছেন। গত 17 জুন দক্ষিণ চীন সাগরে বিতর্কিত সেকেন্ড থমাস শোলে সংঘর্ষে ফিলিপাইনের নৌবাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছিল। চীনের উপকূলরক্ষী বাহিনীর বারবার ফিলিপাইনের নৌবাহিনীকে বাধা দিয়েছে। চীনের CCG 5901 জাহাজটি আক্রমণাত্মক ক্ষমতা সম্পন্ন। এতে দুটি 76.9 মিলিমিটারের বন্দুক বসানো হয়েছে। এটির আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার জন্য বড় হুমকি। আন্তর্জাতিক কূটনৈতিক মহল মনে করছে, চীন ছোট প্রতিবেশী দেশগুলোকে ভয় দেখিয়ে তাদের উপর প্রভাব বিস্তার করতে চাচ্ছে। এছাড়া সামরিক ক্ষমতা প্রদর্শন করে দক্ষিণ চীন সাগরে যুদ্ধ বাঁধানোর সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন যুদ্ধে কথা ভেবে চীনের অনেক বিত্তশালী ব্যবসায়ী দেশ পরিত্যাগ করছেন এবং তাদের সম্পত্তি গুটিয়ে নিচ্ছেন।
এদিকে ভিক্টর আরবান মস্কো সফর করায় সম্মেলন বয়কট করবেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। আগামী 28 ও 29 আগস্ট হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, কিন্তু সম্মেলনটি বয়কট করার পরিকল্পনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। খবরে বলা হয়েছে, বুদাপেস্টে এই উচ্চ পর্যায়ের সম্মেলনটি ঠেকিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা। সম্প্রতি ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্য নিয়ে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান রাশিয়া সফর করেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেন, কিন্তু আরবানের এই সফরকে ভালোভাবে দেখছেন না ইউরোপের নেতারা। মার্কিন গণমাধ্যম পলিটিকো জানিয়েছে, হাঙ্গেরিতে অনুষ্ঠেয় ওই সম্মেলনের পরিবর্তে ইইউর পররাষ্ট্রনীতির বিষয়ে প্রধান জোসেফ বোরেল একই সময়ে পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আনুষ্ঠানিক একটি কাউন্সিলের আয়োজন করার কথা বিবেচনা করছেন। এর মাধ্যমে হাঙ্গেরির প্রধানমন্ত্রী আমন্ত্রণে অনুষ্ঠেয় সম্মেলন বয়কট করা সম্ভব হবে। জার্মানি ও ফ্রান্স সহ কয়েকটি সদস্য দেশের মধ্যে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হচ্ছে। এসব দেশ ভিক্টর আরবানের সাম্প্রতিক মস্কো সফরের বিষয়টিকে নিন্দার দৃষ্টিতে দেখছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইইউর একজন কূটনৈতিক পরিচালক পলিটিকো বলেছেন, এই সময় যদি জোসেফ বোরেল পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের আয়োজন করেন, তাহলে হাঙ্গেরিতে অনুষ্ঠেয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অংশ ঠেকানো সম্ভব হবে। এদিকে ফিলিস্তিনে নিপীড়ন, ইইউর স্বাস্থ্যের মুখে পড়তে যাচ্ছে ইসরায়েলের 5 নাগরিক ও 3 সংস্থা। পশ্চিম তীর ও জেরুজালেম অঞ্চলে ফিলিস্তিনিদের নিপীড়ন এবং গুরুতর পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের 5 নাগরিক এবং 3 সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। এক বিবৃতিতে ইইউর প্রশাসনিক বিভাগ ইউরোপিয়ান কমিশন এই তথ্য নিশ্চিত করেছেন। নিষেধাজ্ঞার আওতায় আনা 5 ইসরায়েলি নাগরিক সবার নাম প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে তাদের মধ্যে 2 জন 2টি সংস্থার প্রধান নির্বাহী, এবং এই সংস্থাগুলো হলো টিজাব 9 লোহাবা অর্গানাইজেশন এবং অপর একটি সংস্থা। এই 2 ব্যক্তির নাম জানা গেছে এবং তারা হলেন বেনজিয়ন গোপেস্টেইন, তিনি একজন পত্রিকার প্রধান নির্বাহী। ইইউর বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি সংস্থাগুলো 2023 সালের 9 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে দাঙ্গা সহিংসতার উস্কানি দিচ্ছে। এছাড়া গাজায় খাদ্য, পানি এবং জ্বালানি প্রবেশে নিয়মিত বাধা দেওয়ার অভিযোগ রয়েছে এই 3 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এই নিষেধাজ্ঞার মাধ্যমে ইইউ আশা করছে ইসরায়েলি প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের কার্যক্রম বন্ধ করবে এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ভার গ্রহণ করবে। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্টের প্রার্থীর ঘোষণা। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। এই সময় ট্রাম্পের রানিং মেটের নামও ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে এই ঘোষণা করা হয়। সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ওয়াইহোই অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভ্যান্স একসময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন, কিন্তু 2021 সালের ক্যাপিটাল হিলের ঘটনার পর ট্রাম্পের ঘনিষ্ঠ হন তিনি। গত শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বাটলারের নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার এক পর্যায়ে হামলাকারীর গুলিতে রক্তাক্ত হন ডোনাল্ড ট্রাম্প। আহত অবস্থায় দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে রবিবার মিল্কাওয়েতে পৌঁছেছেন তিনি।